আসসালামু আলাইকুম। একজন নায়ক যার মৃত্যুর ৩০ বছর পরেও একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি, সেটা হচ্ছে সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি তার এই মৃত্যুর পিছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র যার কথা এত বছর পর আবার সামনে এসছে। স্ত্রী, ঘনিষ্ঠ মানুষ, চলচ্চিত্রের পরিচিত মুখ, কোটি টাকার ব্যবসায়ী আর ১২ লক্ষ টাকার চুক্তি। এই গল্পটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনাগুলোর একটি নতুন অর্থ দাঁড়ায়। কিন্তু আসলে ঘটেছিলটা কি? আজকের বিষয়টা কোনো আবেগ দিয়ে নয়, বরং পুরনো বক্তব্য, মামলার অভিযোগ এবং সাম্প্রতিক আইনি ঘটনাগুলো মিলিয়ে পুরো বিষয়টা দেখার চেষ্টা করব। 7টা ভাগ আমি আলোচনা করেছি সালমান শাহ এই মৃত্যুর ঘটনাগুলোর পেছনের কারণ, এবং শেষে একটা কনক্লুশন টানার চেষ্টা করেছি। যাই হোক, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও, সিনেমার পর্দার গল্প এবং মুভি রিভিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ভিডিও শুরু করি। বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি কিনা তৎকালীন প্রজন্মের এবং বর্তমান প্রজন্মেরও অনেকের বড় একটা ক্রাশ, যাকে বর্তমান প্রজন্ম থেকে শুরু করে তৎকালীন প্রজন্ম কারো মুখেই তার কোনো প্রকার ঘৃণা শুনতে পারতেন না এবং তারে সকলেই পছন্দ করতেন। সেই আলোচিত নায়ক সালমান শাহ, যার স্টাইল সেই সময় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এবং তার নতুন কোন স্টাইল সেটা সমাজে ট্রেন্ড হয়ে যেত। সেই উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর খুবই রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু প্রায় 30 বছর হয়ে গেলেও এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা থামেনি। আর এই বিষয়টি নতুন করে আলোচনায় আসার কারণ হচ্ছে যে তার এই মামলাটি নতুন করে হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। 2025 সালের আদালত এই মামলাটিকে নতুন করে স্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসাবে বাতিল করে এটিকে হত্যা মামলা হিসাবে গ্রহণের নির্দেশ দেয়। এরপর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পার্ট 2। তাহলে সন্দেহের শুরুটা হয় কোথা থেকে? সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবার এটিকে আত্মহত্যা নয় বরং হত্যা হিসাবে অভিযোগ করে আসতেছে। অন্যদিকে বছরের পর বছর তদন্তের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এমনকি 2020 সালে পিবিআই এর তদন্তে সালমান শাহর মৃত্যুটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ এত বছর ধরে এই ঘটনাকে ঘিরে দুটি সম্পূর্ণ বিপরীত বয়ান পাওয়া গেছে। আর এখন নতুন করে যে বিষয়গুলো সামনে এসেছে সেই বিষয়গুলো নিয়ে পুরনো প্রশ্নগুলো আবার আলোচনায় এসেছে। পার্ট 3, সালমান শাহের স্ত্রী সামিরা এবং খলনায়ক ডনকে ঘিরে অভিযোগ। এবার আসি সবচেয়ে আলোচিত অভিযোগের জায়গায়। মামলার সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্যে ও নথিতে সালমান শাহের স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনকে নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ পরকীয়ার কথা সামনে এসেছে। এই কথাগুলো নতুন কোনো গুজব হিসাবে আজ বলা হচ্ছে না। সালমান শাহের মৃত্যুর পরপরই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, সালমান শাহের স্ত্রী সামিরা হক এই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন সময় বলেছেন যে খলনায়ক ডন তার ছোট ভাইয়ের মতো ছিলেন এবং তাদের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অর্থাৎ এখানে কোনো পক্ষের দাবিকেই আমরা সত্য বলে ঘোষণা করছি না। আমি শুধু বলছি মামলার নথি এবং প্রকাশিত বক্তব্যে এমন অভিযোগ উঠেছে। পার্ট 4, 12 লাখ টাকার চুক্তি। কিন্তু এখানে গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সম্প্রতি মামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বক্তব্যে বলা হয়েছে সেই সময় সালমান শাহকে হত্যা করার জন্য 12 লাখ টাকার একটি চুক্তি করা হয়েছিল। এই অভিযোগের সঙ্গে সামিরা হক, তার মা লুসি এবং ব্যবসায়ী আজিজ ভাই ও তার পাশাপাশি খলনায়ক ডনের কথাও সামনে এসেছে। কিছু প্রতিবেদনে আরো বলা হয়েছে যে 1997 সালের তদন্তে রিজভী আহমেদ ওরফে ফরহাদ এর কাছ থেকে স্বীকারোক্তিমূলক এরকম অভিযোগ পাওয়া যায়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 12 লাখ টাকার চুক্তিটা সত্যি কি হয়েছিল, নাকি এটা এমন একটা দাবি যেটা এত বছর ধরে বিভিন্ন বয়ানের মধ্যে ঘুরে বেরিয়েছে? এর চূড়ান্ত উত্তর এখনো পর্যন্ত আদালত বা তদন্ত থেকে আসেনি। পার্ট 5, আজিজ ভাইকে নিয়ে অভিযোগ। আরেকটি অভিযোগ হচ্ছে যে সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি এর সাথে ব্যবসায়ী আজিজ ভাইয়ের একটি সম্পর্কের কথা সামনে এসেছে। এই অভিযোগটি মামলার আলোচনায় এসেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অভিযোগ আর প্রমাণ দুটো এক জিনিস না। আদালতে কোনো অভিযোগ উঠলেই সেটা যে সত্য বলে প্রমাণিত হবে বিষয়টা এমনও না। তাই এই ভিডিওতে আমি কাউকে হত্যাকারী হিসাবে দোষারোপ করছি না। পার্ট 6, তাহলে এখানে ডনের ভূমিকাটা কি?
এই পুরো ঘটনার মধ্যে ডনের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে। মামলার তিনিও একজন গুরুত্বপূর্ণ আসামি। সম্প্রতি সময়ে পুলিশ তাকে উমরা পালনে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই সঙ্গে আদালত 30 আগস্টের মধ্যে তদন্ত সংস্থাকে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পার্ট 7, 30 বছর পরও উত্তর নেই কেন? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে। একজন মানুষ মারা গেলেন 1996 সালে। এরপর বছরের পর বছর তদন্ত হলো। এক সময় তদন্তে বলা হলো এটি একটি আত্মহত্যা, কিন্তু সালমান শাহর পরিবার বলল এটি একটি পরিকল্পিত হত্যা। আবার বহু বছর পর আদালত এটিকে একটি হত্যা মামলা হিসাবে তদন্তের নির্দেশ দিল। তাহলে আসল সত্যিটা কি, আর আসল হত্যাকারী বা কোথায়? সালমান শাহর মৃত্যুটাকে আমরা কেউ নিজের মতো করে ঘোষণা করতে পারি না, কারণ সত্যিটা শেষ পর্যন্ত প্রমাণ করবে আদালত। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে 30 বছর পরেও সালমান শাহকে নিয়ে বা সালমান শাহর এই হত্যাকে নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের শেষ হয়নি। আর যদি সত্যি প্রমাণ হয় যে সালমান শাহ আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছিল, এই বিষয়টি বাংলা সিনেমার ইতিহাসে একটি বড় এবং রহস্যজনক ঘটনা হিসেবে লেখা থাকবে। হয়তোবা ভবিষ্যতে এটি নিয়ে কোনো সিনেমাও করা হতে পারে। আর যদি প্রমাণ অন্য কিছু বলে, তাহলে এত বছর ধরে চলা এই ঘটনাটির একটি পরিসমাপ্তি ঘটবে। আপনার কি মনে হয় সালমান শাহর এই মৃত্যুটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আপনি যদি সালমান শাহর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম চলচ্চিত্র রিলেটেড ঘটনা এবং মুভি রিভিউ পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।